আমি আমি আর পঙ্কজ দা এখানে আমরা রাজনৈতিকভাবে একটা মন্ত্রণালয়ের একজন দায়িত্ব পাই, কিন্তু পুরো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি এফিসিয়েন্টলি কাজ না করে, এই যে এখন সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে কোথাও কিন্তু ওই সংস্কারের কথা কিন্তু নেই। তারা ডিড নট ওয়ান্ট টু রিস্ট্রাকচার দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে আমরা মন্ত্রী কিন্তু বা সংসদ সদস্য, প্রধানমন্ত্রী চাইলে আপনি আর থাকবেন না, কিন্তু রাষ্ট্রের কর্মচারী হিসেবে একজন দারোয়ানকে আপনি চাকরি থেকে সরাতে পারবেন না। এটা এভাবে করে ওই ধরনের প্রোটেকশন দেওয়া, তো তার এফিসিয়েন্সিটা কোথায়, তার বিউরোক্রেসি, তার আউটপুটটা কি, পারফরমেন্সটা কি, এগুলোর কোনো অ্যাসেসমেন্টের কোনো কাজ না করে এরা তথাকথিত সংস্কারের কথা বলছে। আমি এগুলো সরকারি দায়িত্ব থেকে বুঝেছি যে মন্ত্রীও কতটুকু অসহায়। হ্যাঁ, তো এই যে তারপরও স্টেট ক্রাফটিং কিন্তু রাতারাতি হয় না। আমাদের নেত্রী জনেত্রী শেখ হাসিনা শূন্য থেকে এতদূর নিয়ে এসছে। হ্যাঁ, শূন্য থেকে, কারণ একটা একেবারে মানে ভঙ্গুর রাষ্ট্র, তলাবিহীন ঝুড়ি, খেতে পারছে না, $600 ইনকাম, সেখান থেকে 2500-তে 600-তে নিয়ে এসছে। তো একটা তো তাকে সময় দিতে হবে, তাই না? হ্যাঁ, কিছু কিছু সমালোচনা আলোচনার জায়গা অনেক আছে, অনেক আছে, কিন্তু আজকে যেখানে রাষ্ট্রের অস্তিত্ব যেখানে বিলীন হওয়ার মুখে, অস্তিত্ব ধ্বংস হওয়ার মুখে, সেখানে আসলে আত্মসমালোচনা করাটা তো আমি বলবো হাস্যকর, ওই সেন্সে যে আত্মাই তো নেই। আমার রাষ্ট্রের যে আত্মা, যে সোল, সেটাই তো বিলুপ্ত হয়ে গিয়েছে, আদর্শ যেটা সেটাই বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটাকে একটা ধর্মান্ধ গোষ্ঠী দখল করে ফেলেছে। এর থেকে পরিত্রাণের জন্য আসলে এখন আমাদের সামনের দিকে এগোতে হবে, কিভাবে এই অবৈধ অগণতান্ত্রিক ধর্মান্ধ শক্তিকে আমরা পরাজিত করব। আরেকটি মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ শুধু অস্ত্র নিয়ে করতে হবে তাই না, অস্ত্র দিয়ে মুক্তিযুদ্ধ করে সেই যুদ্ধ আমরা স্থায়িত্ব পাবে না, আমাকে কিন্তু সাংস্কৃতিক বিপ্লব করতে হবে, আমাকে মানুষের মনোজাগতিক পরিবর্তন ঘটাতে হবে, এই প্রজন্মকে পুনরায় সেই বিষয়গুলো শেখাতে হবে যে বাংলাদেশ যদি সিরিয়া হয়ে যায়, ইরাক হয়ে যায়, বাংলাদেশ যদি লিবিয়া হয়ে যায়, সেই সেই ফেইল্ড স্টেট হয়ে যায়, সোমালিয়া হয়ে যায়, মিয়ানমার হয়ে যায়, তুমি ব্যক্তি হিসেবে যতই ইন্টারনেটে বসে ফেসবুক চাপাও না কেন, তোমার কোনো ভবিষ্যৎ নেই। ফেসবুকে বসে শুধু লাল বদরদের পক্ষে সাফাই গাওয়া আর মানে বঙ্গবন্ধুর নামে ট্রোলিং করা বা আমাদের দলের নামে ট্রোলিং করলে তোমারও ভবিষ্যৎ নেই, রাষ্ট্রেরও ভবিষ্যৎ নেই, তুমিও শেষ হয়ে তোমারই ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি একটা ট্র্যাপ। আমার আমার মনে হয় এই জায়গাটায় আসলেই মানে এখন হচ্ছে সামনের বিষয়গুলো নিয়েও আমাদের কথা বলা খুবই জরুরি, কারণ আগে দেশ এবং দেশের অস্তিত্ব রক্ষা হচ্ছে এখন প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের জন্যই। কিন্তু যেহেতু এই প্রশ্নগুলো আপনাকেও নিশ্চয়ই কখনো না কখনো সোশ্যাল মিডিয়া দেখতে হয়েছে, আমাকেও দেখতে হয়, তো ওই যে বললাম যে একটু সুযোগের সদ্ব্যবহারটা করে নিলাম। আমি একটু পঙ্কজ দাদার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। বাংলাদেশে আমরা দেখলাম গত 16 মাসে যেই পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়েছে, যেটা গত বিএনপি জামায়াতের যে শাসন আমল, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা প্রতিবেদন অনুযায়ী আমি একটা মানে কাজ করতে গিয়ে এই তথ্যগুলো ঘাটছিলাম যে 2 লক্ষের উপরে সনাতন ধর্মের মানুষকে মানে ওই সময় ভিটে মাটি ছাড়া করা হয়, যেটা অ্যামনেস্টির রিপোর্ট ছিল, অন্য কারণ। সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম পুনরায় সেই 5ই অগাস্টে, যখন হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীগুলো একটা ইউনুসকে পুতুল বানিয়ে পেছন থেকে রাষ্ট্র পরিচালনা করছে, হিজবুত এবং জামাতের মতো মানে মৌলবাদী এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠনগুলো। সেই জায়গায় যে লাগাতার মানে শুধু হিন্দু ধর্মাবলম্বী না, এর মধ্যে খ্রিস্টানদের গির্জাতেও বোমা হামলা হয়েছে। তো এই যে সংখ্যালঘুদের উপর যে মানে নির্যাতনটা হচ্ছে লাগাতার, এই বিষয়টাকে আপনি আপনাদের জায়গা থেকে কি কোনো ডাটাবেস তৈরি করছেন কিনা, এই সার্বিক পরিস্থিতির তথ্য উপাত্তগুলো কি আপনারা সংগ্রহ করছেন কিনা, এবং যদি করে থাকেন সেটা নিয়ে আন্তর্জাতিক যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো সেই জায়গাটা কি এটা তুলে ধরছেন কিনা, যে বাংলাদেশে এই যে একটা সাইলেন্ট গণহত্যা চালিয়ে যাচ্ছে একটা গ্যাং, তো এই বিষয়টাকে মানে কি করছেন আসলে এটা নিয়ে আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে যেটি হচ্ছে যে অ্যাট্রসিটিস অন মাইনরিটিজ কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনটা একেবারেই কেন জানি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাত্র আগস্ট মাসে 5ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এই 1 মাসেরও কম সময়ের মধ্যে, তখনই আমার কাছে তথ্য উপাত্ত যতটুকু আমরা পাচ্ছি নিচ্ছি, বিভিন্ন মানবাধিকার সংস্থা এগুলো তুলছে, ওই প্রথম 1 মাসেই কিন্তু 2200-র মতো ঘটনা ঘটেছে, যেগুলো মোটামুটি কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ায় এসছে বা প্রিন্ট মিডিয়ায় এসছে। এর বাইরে যারা নীরব ধর্ষণের শিকার হয়েছেন, লজ্জায় অপমানে
গ্রাম ত্যাগ করেছেন, পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন বা পাশের জেলায় চলে গেছেন, কাটাতারে বেড়া ডিঙিয়ে ভারতে চলে এসছেন। কারণ কোনো ঘরে যুবতী মেয়ে ধর্ষিতা হলে সেই পরিবারটা হয়তো মিডিয়ায় আসছে না, কারণ কোনো সাংবাদিক স্বাধীন না। কোনো সাংবাদিক ফেসবুকে লাইক অথবা কমেন্টস করলে তাকে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসছে। এই যে আমরা কথা বলছি, আমাদের ফেসবুকটা যদি কেউ শেয়ার করে, লাইক বা কমেন্টস করে, তাকে গিয়ে পরের দিন বিএনপি চাঁদাবাজি করে, বাড়িতে হামলা করে, পুলিশ দিয়ে ধরে নিয়ে আসে, ফিজিক্যালি অ্যাসাল্ট করছে। প্রতিদিনকার ঘটনাটা হচ্ছে। সে কারণেই আমি যখন ধরি সাতক্ষীরা, খুলনা, এমনকি ভোলা, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত যে অঞ্চলগুলো, সেখানে নীরবে রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটেছে যেগুলো কোনো প্রিন্ট মিডিয়ায়, এমনকি সোশ্যাল মিডিয়ায় আসেনি। কোনো কোনো মানবাধিকার সংস্থা, কোনো কোনো খুব ছোটখাটো সংগঠনগুলো গোপনে নীরবে, একেবারে কিচ্ছু না, শুধুমাত্র হাসপাতালগুলোতে যদি তালিকা নেন, যেগুলো থানা পর্যন্ত যায়নি, থানা যাওয়ার সাহস পায়নি, কিন্তু তিনি ওই মেয়েটা ধর্ষিতা হয়ে বা লাঞ্ছিত হয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছেন, হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন, সেই তারিখেও অনেক বেশি আপনি শিউরে উঠবেন। ভোলা বলি, খুলনার পাইকগাছা করা বলি, সাতক্ষীরার দেবাড্ডা, কালীগঞ্জ, আশাশুনি বলি, আমি যেই সংস্থার কথা বলছি, এই সংস্থাটা এই সমস্ত গ্রামগুলোতে কাজ করে আমাদেরকে জানিয়েছে। কাজেই ডাটাবেস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা বাংলাদেশ পূজা উৎসব পরিষদ বা মাইনরিটি ওয়াচ, যে সংস্থাগুলো আছে, ওরা কাজ করছে, কিন্তু ওরা করছে যেগুলো মিডিয়ায় আসছে বা সোশ্যাল মিডিয়ায় আসছে, তার একটা ডাটাবেস কিন্তু আছে। ৩,৫০০-এর উপরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। ধর্মীয় উপাসনালয়ে হামলা, আগুন, ব্যবসা প্রতিষ্ঠান, যারা যারা সম্ভ্রান্ত বড় লোক, টার্গেটটা কি? যেই উপজেলায় বা যেই গ্রামে একটা বড় লোক হিন্দু আছে, সচ্ছল হিন্দু আছে, যিনি ওই সমাজের মাথা, তার বাড়িতে আগুন দেওয়া, অথবা তার মেয়েকে র্যাপ করা, অথবা তাকে চাঁদাবাজি করা, বা তার বাড়িতে তাকে হত্যা করা বা আঘাত করা, অর্থাৎ ওই গ্রামটার হিন্দুদের মরাল ব্রেকডাউনটা করে দেওয়া। এটা হচ্ছে এথনিক ক্লিনজিং এর একটা স্টাইল, যেটা বাংলাদেশে যুগে যুগেই হয়েছে। এই যে নিশ্চিহ্ন করার, কখনো নীরবে কখনো সরবে দেশ থেকে বাধ্য করা, এই যে এথনিক ক্লিনজিং বা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অথবা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা হচ্ছে যেখানে শাহরিয়ার কবির, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তিনি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তিনিও আজকে জেলে। নূর ভাইয়ের অপরাধ শুধু আওয়ামী লীগের এমপি তো, আসিফ নূর কালচারালি একটা ওয়ার্ল্ড ফেমাস, দেশের নন্দিত মানুষ। শ্রমিক আসার তো আওয়ামী লীগের এমপিও না, মন্ত্রী, সেও জেলে। শ্যামল দত্ত সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেন, তার আওয়ামী লীগের সমালোচক ছিলেন। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, শাকিল, রূপা, ৩০০-র মতো সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল। সাংবাদিকরা যেখানে কথা বলতে পারছেন, জাস্টিস, চিফ জাস্টিস যেখানে নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত, একজন সিইসি, বীর মুক্তিযোদ্ধা, বরিষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন, তাকে যেভাবে লাঞ্ছিত, অপমানিত হতে হয়েছে, সেক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুগুলো তো একেবারে চুনোপুঁটি। কাজেই যেখানে আপনি দেখবেন এই আপনার ডুমুরিয়া ফুলতলায়, যেখানে জামাতের সেক্রেটারি মিটিং করে বললেন, হরে কৃষ্ণ হরে বল, দাঁড়িপাল্লা টাইনা দোল, দেখছেন না? কি বলে যে মিয়া গোলাম ওনার স্লোগান দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। ওই গ্রামে, আমি একটা উদাহরণ দিই, ওই গ্রামের যে হিন্দু পরিবারটা সচ্ছল ব্যবসায়ী, কারণ ওই ডুমুরিয়া ফুলতলা থেকে শুরু করে সাতক্ষীরার এই এলাকায় হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো, বড় বড় বাড়িগুলোতে হামলা হয়েছে, লুট হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে। এই আপনি যেটা প্রশ্ন করেছেন ডাটাবেস তৈরি হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। আমি মনে করছি যা ডাটাবেস তৈরি করা সম্ভব, গোপনে, কিন্তু একেবারেই গোপনে করতে হচ্ছে, কারণ সরকার বা বিএনপি বা জামাত, হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, এই জঙ্গিদের চোখের আড়ালে গিয়ে যতটুকু সম্ভব তা তৈরি করা হচ্ছে। কি ভয়াবহ নির্যাতন, এই চিত্রটা অনেক ভয়াল।
সে কারণে বলছি যে ৩,৫০০ মতো ঘটনা ঘটেছিল প্রথম ১ বছরে। কাজেই সেটা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, বাড়ি ঘরে হামলা, নারী নির্যাতন, আপনি পাহাড়ে দেখেছেন। ছেলে আওয়ামী লীগ বা যুবলীগ করে, সে কারণে মাকে কিভাবে নির্যাতন করা হলো দেখেছেন আপনার, পাহাড়ি জনগোষ্ঠী। কাজেই এই চিত্রটা সংখ্যা এবং আরো গভীরে গিয়ে যে প্রকৃত অনুসন্ধানটা আমরা করতে পারি, কাজ হচ্ছে, আরো কাজ হবে। এবং এটি এক কথায় এথনিক ক্লিনজিং, অর্থাৎ সংখ্যালঘু জনগোষ্ঠী, মাইনরিটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার এই চক্রান্ত। আমরা এখানে মানবতা আজকে লুণ্ঠিত, এখানে নীরবে গণহত্যা হচ্ছে।